So today we are going to start from the objectives of management. আমরা লাস্ট লেকচারে ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের ডেফিনেশন, ম্যানেজমেন্টের বেসিক ফাংশন, ইউটিলিটি এবং এটা নিয়ে এর আগের লেকচারেও আলাপ হয়েছে। সো আজকে বেসিক্যালি আমরা অবজেক্টিভস অফ ম্যানেজমেন্টটা খুব কুইকলি একটু ব্যাক থ্রো করবো, জাস্ট একটু রিক্যাপ অ্যান্ড দেন উই উইল প্রসিড ফরওয়ার্ড। বাট উই উইল স্টার্ট উইথ এ ভিডিও টুডে। Although the history of management goes back thousands of years, we didn't really study management until the Industrial Revolution. When all of a sudden, we had factories full of people, and we needed to manage them. The first study of management dealt with efficiency and was appropriately named scientific management. The theory was that A, materials, plus B, labor, equals C, product. The goal of scientific management is to improve the productivity of the individual work. Consultants identify the most efficient and effective ways to work, and managers taught those techniques to all employees. Because employees were paid based on their production, they benefited as the company benefited. Next, a German sociologist named Max Weber hit on bureaucratic thinking. Max believed in a formal organization with specific roles, tasks, and rules for everybody, and layers of reporting levels. So the manager was distant from work. This is where we came up with the term bureaucracy. Finally, a French mining company owner named Henri Fayol decided it was important to consider the worker and the organization as a whole entity. He came up with administrative management, which focused on the organization working together as a whole. And he defined the manager's role to include planning, organizing, commanding, coordinating, and control. Okay, first quiz. What is this video about? এই ভিডিওটা আসলে কী নিয়ে? কেউ বললেন না ম্যানেজমেন্ট নিয়ে। পুরো কোর্স কেন? ম্যানেজমেন্ট একটা বিশাল টপিক। ম্যানেজমেন্টের উপরে আপনারা জানেন বিবিএ করে, এমবিএ করে। সো ম্যানেজমেন্টের আন্ডারে অসংখ্য কোর্স আছে। এক একটা মানে এই প্রত্যেকটা কোর্স আবার 3 ক্রেডিটের কোর্স। দেখা যায় যে এক একটা কোর্স 1 বছর ধরেও করা যায়। ম্যানেজমেন্টের এক একটা সাব ব্রাঞ্চ। বাট এই ভিডিওটা স্পেসিফিক্যালি আমরা যদি একদম ন্যারো ডাউন করি, স্পেসিফিক্যালি বলতে হয় যে এই ভিডিওটার টাইটেল কী হবে, তাহলে এই ভিডিওটা আসলে কী নিয়ে, কী দেখানো হয়েছে ভিডিওটাতে? মানে ভিডিওটাকে আপনার আমি যদি আপনাকে ভিডিওটা দিয়ে এবার বলি যে এই ভিডিওটার একটা নাম দেন, যে এই ভিডিওটা আসলে কি সম্পর্কিত ভিডিও, তাহলে নামটা কি হবে? এখন এত নাম তো নিশ্চয়ই হইতে পারে না, ভিডিওটার একটা নাম দিতে হবে, সেটা কি হবে? হোয়াট উইল বি দ্য নেম অফ দ্য ভিডিও? এখানে আসলে কি মানে ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্টের ফাংশন কি, ম্যানেজারের রোল কি, ম্যানেজমেন্টের ডিটেল, এগুলো কিছু বলা হয়েছে? এখানে আসলে কি বলা হয়েছে যে একদম শুরুর দিক থেকে শুরু করে আস্তে আস্তে ম্যানেজমেন্টের বিভিন্ন সময় নামগুলো কিভাবে চেঞ্জ হয়েছে, এরকম না? যে ফার্স্ট টাইম যে এটা নর্মাল ম্যানেজমেন্ট ছিল, এরপরে আস্তে আস্তে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, এরকম বিভিন্ন যে ধাপে ধাপে ম্যানেজমেন্টের যে কনসেপ্টটা, এমনকি ম্যানেজমেন্টের যে লিটারেচারটা, এমনকি ম্যানেজমেন্টের যে একাডেমিক কনসেপ্টটা, এগুলো যে প্রত্যেকটা জিনিসেরই তো আসলে ধরেন যেমন সেই ছোটোবেলায় আপনারা যারা পর্যায় সারণী পড়ে আসছেন, সে পর্যায় সারণী কি সারা জীবন একরকম রয়েছে? তা তো না, সময় সময় পরিবর্তিত হয়েছে। প্রত্যেকটা জিনিসের ডেফিনেশনও সময় সময় পরিবর্তিত হয়, কনসেপ্ট পরিবর্তিত হয়, ব্রাঞ্চ পরিবর্তিত হয়। অনেক সময় দেখা যায় যে 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা জানতাম একরকম, এরপরে জানতাম একরকম। আগে তো আমরা পুরো পৃথিবীর আকারই মনে করতাম একরকম, পরে আমরা জানছি আরেক রকম। আগে মনে করতাম যে শুধু সূর্যই ঘুরে, পৃথিবী ঘুরে না। পরে আমরা মনে করছি যে না, পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না। পরে দেখি যে আসলে সবই ঘুরে। সো এইটা এইভাবে কন্টিনিউয়াসলি সায়েন্স এই কারণে আসলে কনস্ট্যান্ট না, সায়েন্স কন্টিনিউয়াসলি ভ্যারিয়েবল হতে থাকে। সায়েন্সের এত আর পুরাণের মতো না যে একদম কনস্ট্যান্ট হবে। এই কারণে কোনটা কনস্ট্যান্ট আর কোনটা ভ্যারিয়েবল, এই জিনিসগুলো বুঝতে হয়। এইটার যদি নাম দিতে হয় তাহলে সেটা হচ্ছে যে ইভলিউশন অফ ম্যানেজমেন্ট, যে ম্যানেজমেন্টের কনসেপ্টটা আস্তে আস্তে ইভলিউশন হয়েছে কীভাবে, আস্তে আস্তে ডেভেলপ করছে কীভাবে, সেই জিনিসটা। আচ্ছা দেন আমরা একটু রিক্যাপ দিয়ে আসি যে এই যে আমরা ম্যানেজমেন্টটা পড়তেছি, ম্যানেজমেন্ট পড়ার বা ম্যানেজমেন্ট শেখার বা আমরা কেন ম্যানেজমেন্ট নিয়ে একাডেমিক্যালি শেখার প্রয়োজন আছে, সেটার অবজেক্টিভটা কী, সেটার অবজেক্টিভগুলো যদি বলতে হয়
তাহলে ব্রডার অবজেক্টিভ একদম বড় সেন্সের, মানে আপনি যদি ন্যারো ডাউন করতে চান, যে একটা একটা করে অবজেক্টিভ বের করতে চান, তাহলে ম্যানেজমেন্ট এত বিশাল একটা ব্রাঞ্চ যে 1 বাই 1 অবজেক্টিভ বলতে গেলে 100-200 পয়েন্ট আপনি নিজেই বের করে ফেলতে পারবেন একটা একটা করে খুঁটে খুঁটে বের করতে গেলে। জাস্ট ব্রডার অবজেক্টিভ ইন এ বিগ সেন্স। ম্যাক্রো সেন্সে অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, আমি কি চাচ্ছি, ম্যানেজমেন্ট আমার কেন দরকার। আচ্ছা, একটা অর্গানাইজেশনে ম্যানেজার আমার কেন রাখতে হয়, সহজভাবে বলেন। কেন আমার একটা অর্গানাইজেশনে ম্যানেজার রাখতেই হয়, মানে ম্যানেজার একজন লাগেই, মানে একদম ছোট্ট একটা মানে ইয়া থেকে শুরু করে ইভেন মানে একটা দোকানেরও তারে বলা যায় যে হ্যাঁ সেই ম্যানেজার। আর যত বড় অর্গানাইজেশনে যাবে তত তো আরও বেশি জরুরি, তখন ম্যানেজারের সংখ্যা বাড়ে, তখন দেখা যায় যে শুধু ম্যানেজার না, জিএম লাগে, এমডি লাগে, লাইক দিস। বাট ম্যানেজ করার জন্য একজন লাগেই। তো ম্যানেজার কেন লাগে, কি ম্যানেজ করার জন্য লাগে? না, সেই ম্যানেজারটা আমার কেন দরকার, আমার কেন একজন ম্যানেজার রাখতেই হয়, একজন ম্যানেজার, ওয়াই উই নিড এ ম্যানেজার। তার ম্যানেজমেন্ট করতে হয়, কি ম্যানেজ করতে হয় তাকে? আমার যে বিজনেস, আমার যে ফাংশন, আমার যে প্রোডাকশন, আমার যে ইউনিট, সেই ইউনিটে যা আছে, আমার রিসোর্স যা আছে সেটাকে ম্যানেজ করতে হয়। আমার এটা যদি প্রোডাকশন ফ্যাক্টরি হয় তাহলে আমার টোটাল রিসোর্স যা আছে সেখানে লেবার, র মেটেরিয়াল, ভিডিওতে আমরা যেরকম দেখলাম সেই জিনিসটা ম্যানেজ করতে হয়। আমার যদি সার্ভিস ওরিয়েন্টেড হয় তাহলে কাস্টমার, ডেলিভারি, সাপ্লায়ার, আমার সার্ভিস ইউনিট, আমার যে ইকুইপমেন্ট সেগুলো ম্যানেজ করতে হয়। আমার যদি ইউনিভার্সিটি তাহলে ইউনিভার্সিটি, ক্লাসরুম, ফ্যাকাল্টি, স্টুডেন্ট ম্যানেজ করতে হয়। আমার যদি হসপিটাল হয় তাহলে হসপিটাল, পেশেন্ট, রোগী, ক্লায়েন্ট, ডক্টর, এগুলো ম্যানেজ করতে হয়। আপনি যেটার দিকে তাকাবেন সেটা, তার মানে যা আছে, রিসোর্স যা আছে, যে রিসোর্স নিয়ে বিজনেস করে তার বিজনেসের সব রিসোর্সগুলো ম্যানেজ করতে হয়। এখন শুধু কি ম্যানেজ করা নাকি প্রপারলি ম্যানেজ করা, মানে আমি জাস্ট মানে প্রথম কথা হচ্ছে তাহলে তো পৃথিবীর সব কিছু, মানে মালিক যে সে নিজেই তো সব জায়গায় ম্যানেজার হয়ে বসে থাকতে হয়, কিন্তু তার একজন প্রপার একদম মানে ফাংশনাল একজন ম্যানেজার কেন লাগে? তারা একদম ম্যানেজমেন্ট খুব ভালো পারে বা সেভাবে সে ভালো ম্যানেজ করতে পারে, একজন এক্সপিরিয়েন্সড ম্যানেজার তার কেন নিতে হয়? সে নিজেই কেন ম্যানেজার হয়ে বসে থাকে না সব জায়গায়? ওয়াই? কারণ অপটিমাম ইউটিলাইজেশনের ব্যাপার আছে, শুধু ম্যানেজ করতে পারলেই হবে না, যে ভালো ম্যানেজ করতে পারে তাকে আমার লাগবে, যে ভালো ম্যানেজার তাকে আমার লাগবে, কারণ সে আমার চেয়ে 10 গুণ ভালোভাবে ম্যানেজ করতে পারবে। তারে ম্যানেজার বানাইলে আমার 10 গুণ প্রফিট বেশি হবে। আমি নিজে ম্যানেজার হইতে গেলে 10 গুণ প্রফিট কম হবে, কিন্তু তাকে ম্যানেজার বানাইলে আমার 10 গুণ প্রফিট বেশি হবে। দিস ইজ দ্য কনসেপ্ট, যে অপটিমাম ইউটিলাইজেশন, আমার রিসোর্সের ম্যাক্সিমাম ইউটিলাইজেশন যেখানে হবে। রিসোর্সের ম্যাক্সিমাম ইউটিলাইজেশনের দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে আমি লিস্ট ইউজ অফ রিসোর্সে ম্যাক্সিমাম আউটপুট জেনারেট করতেছি, তার মানে হচ্ছে রিসোর্স আমি ইউজ করব একদম কম, যত কম খরচে যত বেশি আউটপুট জেনারেট করা যায়, এটা হচ্ছে কনসেপ্ট। ওকে, দেন আমরা বলতেছি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বিজনেস, যে বিজনেস আমি যেখান থেকে শুরু করতেছি, 10 বছর আগে যেখানে শুরু করছি, 5 বছর আগে যেখানে শুরু করছি, আমরা কি এই লক্ষ্যে বিজনেস শুরু করি যে এইটা শুরু করলাম, আমার স্বপ্ন হচ্ছে এইটা আমি যা শুরু করছি যতটুকু আছে ততটুকুই সারা জীবন থাকুক? কেউ জীবনে এই বিজনেস শুরু করে? বরং মানুষ পারসেপশনটা কীভাবে কাজ করে, যে এখন আমি লোকাল শুরু করছি, এখনও আমার কোনো ব্র্যান্ড ডেভেলপ হয়নি, এখন আমাকে কেউ চিনে না, কিন্তু ইনশাল্লাহ একদিন আমারটা গ্লোবাল ব্র্যান্ড হিসেবে সারা দুনিয়ার মানুষ চিনবে। তার মানে সে আর লোকাল বেসিসেও চিন্তা করে না, সে একটা গ্লোবাল ব্র্যান্ড হওয়ার স্বপ্ন দেখে। মানুষের স্বপ্ন থাকে এরকম, এবং স্বপ্ন বড় থাকলে তারপরে না সেদিকেই ইয়া হয়। এখন স্বপ্নই যদি থাকে যে আমি যা করছি আমার ছেলে, আমার নাতি, আমার 3rd জেনারেশন পর্যন্ত ওই অতটুকুই থাকুক, এর বেশি বাড়ার দরকার নেই, তাহলে তো আর হইল। দেন বেটার কোয়ালিটি গুডস, আমি যদি গুড প্রডিউস করতে চাই তাহলে ইভেন আমরা যে ড্রেস পরি 100 বছর আগের শার্ট আর এখনকার শার্টের কোয়ালিটি একরকম, এবং কোয়ালিটি যদি একরকম থাকতো তাহলে বাংলাদেশের সেকেন্ড পজিশনে থাকার কোনো চান্স আছে? বাংলাদেশে খুঁজেও পাওয়া যেত না। ভেরি সিম্পল, মার্কেট ইজ ভেরি কম্পিটিটিভ, ভেরি ডাইনামিক। বিশেষ করে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি মার্কেট ইজ ভেরি ডাইনামিক। প্রতিদিন প্রতি মুহূর্তে ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, ফ্যাশন চেঞ্জ হয়ে যাচ্ছে, রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে আমরা কত পার্সেন্ট ম্যানমেড ফাইবার, মানে কটন ছাড়া কোনো কথাই ছিল না। এখন দেখেন আস্তে আস্তে কটনের ব্যবহার, র কটন, কনভেনশনাল কটনের ব্যবহার কমে আসতেছে, এখন কত বেশি ম্যানমেড ফাইবারের ব্যবহার বাড়তেছে। আগে বাংলাদেশের স্পিনিং ইন্ডাস্ট্রিতে কটন ছাড়া আমরা কিছু তৈরি করতে পারতাম না, এখন দেখেন পলিস্টার থেকে শুরু করে বিভিন্ন ধরনের গ্রেমিলা যেগুলো আমরা তৈরি করতে হইতেছে, কারণ আমাদের ডিমান্ড বাড়তেছে, আমাদের দেখতেছি এখন আমাদেরও তৈরি করতে হবে। লাইক দিস, প্রতিনিয়ত আমাদের নিজেদেরকে চেঞ্জ করতে হচ্ছে, অ্যাডাপটিভ হতে হচ্ছে ফর দ্য রিকোয়ারমেন্ট অফ টাইম, আমাদের ডিমান্ড শেপ এবং নিজেদেরকে প্রুফ করার জন্য। এখন ধরেন মানে
আগের সাথে এখনকার পার্থক্যটা কি? এই যে আগামীকালকে একটা ট্রেনিং আছে সিএসআর অ্যান্ড সাস্টেনেবিলিটির উপরে, এই ইউনিভার্সিটিতে আমি ট্রেনিং করাচ্ছি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ বিভিন্ন উইংয়ের মানুষজন ট্রেনিংয়ে রেজিস্ট্রেশন করছে, করছে। এর মধ্যে বুটেক্সের স্টুডেন্টরাও আছে। আচ্ছা আপনি বলেন তো, আমরা যখন আমাদের স্টুডেন্ট লাইফে ছিলাম, আমরা তো কখনো কোনো ট্রেনিং এইসব মানে স্টুডেন্ট লাইফে চিন্তাই করি নাই যে এই ট্রেনিং করবো, ওই ট্রেনিং করবো, এই ট্রেনিংয়ের সার্টিফিকেট নিব, ওই লিন ম্যানেজমেন্টের উপর ট্রেনিং করবো, লিডারশিপের উপর ট্রেনিং করবো, সিএসআর সাস্টেনেবিলিটির উপর ট্রেনিং করবো। আমরা কখনো চিন্তাই করি নাই, কিন্তু এখনকার স্টুডেন্টরা চিন্তা করে। পার্থক্যটা কি? পার্থক্যটা কি? তা আমরাও তো স্টুডেন্ট ছিলাম, বুটেক্সের স্টুডেন্ট ছিলাম, তারাও স্টুডেন্ট, বুটেক্সের স্টুডেন্ট, কিন্তু পার্থক্যটা কি? সময়ের পার্থক্য। সময়ের পার্থক্য। তার মানে আমাদের সময় শুধু একটা সার্টিফিকেট হইলেই যা হইতো, এখন কি শুধুমাত্র একটা সার্টিফিকেট হলেই হয়? পার্থক্য আছে, কারণ আমাদের সময় পুরো বুটেক্স থেকে সারা বাংলাদেশে 160 জন ভর্তি হইতো, আর বাইরের কোটা ছিল 20 জন, টোটাল 180 জন। 180 জন আমরা বের হয়েছি, আমাদের জন্য দ্য হোল ইন্ডাস্ট্রি ওয়াজ ওপেন। এখন কি 180 জন বের হয়? আগে আমাদের সময় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পুরো বাংলাদেশ থেকে হয়তো এক বছরে কয়জন বের হইতো, আর এখন বছরে হায় হায় প্রত্যেক সেমিস্টারে কত বের হয়, কোনো হিসাব আছে? তাহলে এই যে এত বেশি বের হচ্ছে, তাহলে প্রত্যেককে প্রতিদিন নিজের কম্পিটেন্সি কি শুধু একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট থাকলেই হবে? তো সেই সার্টিফিকেট তো হাজার হাজার স্টুডেন্টের আছে এখন, তাহলে সার্টিফিকেটের সাথে আরও অনেক কিছু লাগবে না? তো শুধু সার্টিফিকেট হইলে তো হবে না। আর সেখানে সার্টিফিকেট যা আছে সেটার অবস্থায় যদি এরকম হয়ে যায় যে ফাইনাল পরীক্ষা হয়ে গেছে কিন্তু এখনও কোর্সের গ্রুপে জয়েন করা হয়নি, সিএসআর কে ছিল এখনও চেনা হয়নি, অথবা ফাইনাল পরীক্ষা যেদিন হবে সেদিন যদি ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আমার কোর্সের টিচার কে, মাস্তি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের এখানে এরকম হওয়ার কথা না, বা হওয়া উচিত না। এনিওয়ে, সো আসেন বেটার কোয়ালিটি গুডসের কথা বললাম। ইনশিওরিং রেগুলার সাপ্লাই অফ গুডস, যে আমাদের গুডসের যে রেগুলার সাপ্লাই সেই জিনিসগুলো মেনটেন করা কন্টিনিউয়াসলি। কারণ মানে বায়ার যে যেটা দিচ্ছে সেটা আপনার দেওয়া লাগবে, ঠিক একইভাবে আপনার তৈরি করার জন্য, প্রোডাকশনের জন্য আপনার যে র মেটেরিয়াল লাগবে সেগুলো আপনার ইন হাউসে সবসময় রেডি থাকা লাগবে। ডিসিপ্লিন অ্যান্ড মোরাল, মানে আপনি চাচ্ছেন কি আপনার ফ্যাক্টরি চলুক, তো ফ্যাক্টরি চলা তো সহজ ব্যাপার না, ফ্যাক্টরি চালানো তো সহজ ব্যাপার না। ফ্যাক্টরি চালানো মানে অনেক কিছু চালানো, ফ্যাক্টরি চালানো মানে শুধু প্রোডাকশন রানিং থাকা না, শুধু মেশিন রানিং থাকা না, শুধুমাত্র লেবার থাকা না, যেটা যেভাবে হওয়া উচিত সেইভাবে। আমার মেশিন যাতে খালি না থাকে, আমার ওয়ার্কার যাতে বসে না থাকে, আমার কোনো রিসোর্স যাতে অযথা নষ্ট না হয়, অপচয় না হয়, কোনো কিছু যাতে ঠিক না হয়, প্রত্যেকটা জিনিস একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসে, একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের মধ্যে চলে আসে সেই জিনিসগুলো। মোবিলাইজিং বেস্ট ট্যালেন্ট, ইভেন আপনারা ইন্ডাস্ট্রিতে গিয়েও দেখবেন যে অপারেটরদের মধ্যেও ভাগ করা আছে, কেউ জুনিয়র অপারেটর, কেউ সিনিয়র অপারেটর। তো সিনিয়র অপারেটররা যেই মেশিন চালায়, জুনিয়র অপারেটর বা হেল্পার কি একই মেশিন চালায় না। তো এই পার্থক্যটা কেন করা হয়েছে? কারণ ও যে মেশিন চালাইতে পারে সেই মেশিন চালাইতে পারে না। সবচেয়ে সফিস্টিকেটেড ডেলিকেটেড মেশিনগুলো ওরে দেওয়া হয়। দেখা যায় যে ইয়ার্ন ডাইড মেশিনগুলো ও চালাইতেছে, ইঞ্জিনিয়ারিং স্টেপ মেশিনগুলো ও চালাইতেছে, ফ্লিস মেশিনগুলো ও চালাইতেছে। ভালো বায়ারের অর্ডার যেগুলোতে ওয়েস্টেজ কম রাখতে হবে সেই মেশিনগুলো আমি ওকে দিতেছি, ওই হেল্পারকে দিতেছি না, জুনিয়র অপারেটরকে দিতেছি না। তার মানে এইখানেও স্কিলের ব্যাপার চলে আসছে, যে যার স্কিল ভালো তাকে সেভাবে আমার ইউটিলাইজ করতে হচ্ছে। এমনকি ওইখানে ফ্লোরের অপারেটর থেকে শুরু করে ম্যানেজার মধ্যে সবাই জানে যে কাকে দিয়ে কী করা যাবে, কাকে দিয়ে কী করা যাবে না। এবং এইটাতে আমরা করতেছি কী কারণে? যাতে আমরা যার যে ট্যালেন্ট আছে সেটার বেস্ট ইউজ করতে পারি। যে যেটা পারে না, এখন আপনি তারে বললেন যে না ঠিক আছে ও পারে না, তো কী হয়েছে, ওকেও শিখতে হবে, সেটার প্রসেস আলাদা, সেটার গ্র্যাজুয়ালি ডেভেলপমেন্টের প্রসেস আলাদা। কিন্তু যে এখনও শিখতে পারে নাই, যার এখনও ট্রেনিং কমপ্লিট হয় নাই, তারে ফার্স্টেই আপনি ট্রায়াল করা যাবে তাকে দিয়ে? এখানে কি ট্রায়ালের সুযোগ আছে? নো। সো এই জিনিসগুলো খেয়াল রাখা, যে বেস্ট ট্যালেন্টের প্রপার মোবিলাইজেশন নিশ্চিত করা। দেন প্রমোশন অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে R&D ডিপার্টমেন্ট আছে না নাই? R&D মানে কি? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। সো একদম মানে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি মানেই সেখানে R&D আছে, একদম ছোট থেকে শুরু করে বড়। মানে বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে যারা যত ব্র্যান্ড ইন্ডাস্ট্রি হয়ে গেছে, লিডিং ইন্ডাস্ট্রি বা গ্রিন ইন্ডাস্ট্রি, তাদের R&D ডিপার্টমেন্টগুলো তত বড়, তত ডাইনামিক। তারা নিজেরাই ফ্যাশন ডেভেলপ করতেছে, ডিজাইন ডেভেলপ করতেছে, হ্যাঙ্গারে ঝুলায় রাখতেছে। বায়াররা যখন ভিজিটে আসতেছে বা বায়ারদের রিপ্রেজেন্টেটিভরা যখন ভিজিটে আসতেছে, ছবি তুলে নিয়ে যেতেছে, বায়ার সাথে সাথে ওইটা অ্যাপ্রুভাল করে দিতেছে, নিজেদের ডিজাইন অ্যাপ্রুভ করা। বিশেষ করে বাংলাদেশের এই যে ডেনিম এক্সপোর অর্গানাইজার যারা, চিটাগাংয়ের মিস্টার মোস্তাফিজের ফ্যাক্টরিটা, আরে ডেনিম ইউনিটটা কী যেন নাম, আচ্ছা না নাম মনে আসলে বলতেছি।
আর মিস্টার মোস্তাফিজের নাম, এই যে ডেনিম এক্সপো করা যে বসুন্ধরা কনভেনশনে নিয়মিত, ওদের যে ফ্যাক্টরিটা, আচ্ছা ঠিক আছে দেখি নাম মনে আসলে পরে বলতেছি। সো এই কন্টিনিউয়াসলি ওদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমটা খুবই স্ট্রং। ওরা হচ্ছে যে বায়ারদের অর্ডার নেয় না, ওরা নিজেদের ডিজাইন ডেভেলপ করে, সেই অর্ডার বায়াররা পছন্দ করে সেভাবে নিয়ে যায়। আমাদের বেশিরভাগ ফ্যাক্টরিতে কী হয়, বায়ার অর্ডার দেয়, সেই অনুযায়ী আমরা R&D ডেভেলপ করি, স্যাম্পল অ্যাপ্রুভ করাই, তারপরে আর ওরা নিজেরা যে স্যাম্পল ডেভেলপ করছে সেটা বায়ার অ্যাকসেপ্ট করে, সেভাবে ওরা সেল করে। স্যার মানে নিজেদের ব্র্যান্ডিংটা ওরা ওইভাবে ডেভেলপ করতেছে। দেন মিনিমাইজ দ্য এলিমেন্ট অফ রিস্ক কমানো। আজকে মনে করেন আমি যত বড় পণ্ডিত হই বা যাই হই, এখন টাস করে আমার নিয়ে যদি একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রির আপনি ম্যানেজার বানায় দেন, কাজটা দারুণ হবে। যে স্যার যেহেতু বিরাট পদে আছে, অনেক বছর ধরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াইতেছে, স্যার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের নারী নক্ষত্র সব জানে, PhDও হয়ে যাইতেছে দেশের বাইরে থেকে, নেদারল্যান্ডের মতো জায়গা থেকে, বিশ্বের খুব ভালো ইউনিভার্সিটি থেকে, স্যার অ্যাসোসিয়েট প্রফেসর, বলেন কি স্যারের ম্যানেজার বানানো যাবে? একবারে MD বানাই দিতে হবে। দেন সো মানে আমার হওয়াটা যেমন পাগলামি হবে, আমার বানানোটা আরও বড় পাগলামি হবে। সো এইখানেই হচ্ছে ব্যাপারটা, যে প্রত্যেকটা স্কিলের ব্যাপার ডিফারেন্ট। কারণ এইখানেই হচ্ছে ইস্যুটা, যে ওই যেটা বললাম, যে মালিক নিজে কেন তাহলে ম্যানেজার হয়ে যাচ্ছে না, MD হয়ে যাচ্ছে না? মালিকের জায়গায় চেয়ারম্যান হয়ে বসে থাকুক, দ্যাট ইজ সেফার। কিন্তু সে নিজে যখন ম্যানেজমেন্টে ডিল করতে যাবে, বা ম্যানেজারের চেয়ে সে যখন টেকনিক্যাল জিনিস বেশি বুঝতে যাবে, তাহলে সমস্যা আছে। কারণ যার যে এক্সপার্টাইজ আছে, যে টেকনিক্যাল নলেজ আছে, যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, যার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে অনেক বছরের, তার চাইতে আমি টাস করে বেশি বুঝলে হবে না। এবং দিস ইজ ভেরি ট্রু। আমরা কখনোই ক্লাসে দাবি করি না যে আমরা আপনাদেরকে সারা জীবনও যদি ক্লাসে পড়াই, ইন্ডাস্ট্রিতে যিনি আছেন তিনি আমাদের চেয়ে অনেক বেশি জানেন। দ্যাটস ট্রু, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ তিনি প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ ফেস করতেছেন, সেটা ওভারকাম করতেছেন, এবং লেটেস্ট ট্রেন্ড, লেটেস্ট ডিজাইন, লেটেস্ট প্রবলেম, লেটেস্ট সলিউশন সব কিছু উনি জানেন, আমরা জানি না। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। ওনাদের সাথে মাঝে মাঝে যখন আড্ডা হয়, দেখা সাক্ষাৎ হয়, যখন ভিজিটে যাই, তখন আমরা কিছুটা জানি। তো সেই কিছুটা দিয়ে ওনাদের নলেজের সাথে কখনোই কম্পেয়ার করা যাবে না। দ্যাটস দ্য ইস্যু। দেন আসেন ইমপ্রুভিং পারফরমেন্স। আমার পারফরমেন্স তাদের থেকে আমি যতটুকু আশা করতে পারবো, বা তাদের আন্ডারে, তাদের লিডারশিপে, তাদের ম্যানেজমেন্টে আমি যতটুকু আশা করতে পারবো, অন্য ক্ষেত্রে ততটুকু হবে না। প্ল্যানিং ফর ফিউচার, ম্যানেজারের এটাও একটা ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ কাজ। এর আগেও আমরা বেশ 2টা লেকচারে বলছি যে আমাদের ফোরকাস্টিং করতে হয়, ফিউচারের প্ল্যান করতে হয়। র মেটেরিয়াল পারচেজের ক্ষেত্রে আমি কত টন কটন আগে থেকে কিনে রাখবো, আগামী 6 মাসের জন্য অ্যাডভান্স প্ল্যানিং করে আমাদের টোটাল র মেটেরিয়াল সব কিছু আমাদের ফোরকাস্টিং করে সেভাবে আমাদের অ্যারেঞ্জ করে রাখতে হয় ভেরি আর্লি। ওকে, এরপরে তো আমরা ভিডিওটা দেখেছিলাম। এবার আমরা আসি প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট তো খুব স্বাভাবিকভাবে ম্যানেজমেন্টের তো কিছু প্রিন্সিপাল থাকে, এবং প্রিন্সিপাল যে একদম জন্ম থেকেই ছিল এরকম না। এগুলোও তো মানে এই যে ধরেন ডেফিনেশন বলেন, ফাংশন বলেন, বলেন, এগুলোও তো কেউ না কেউ ডেভেলপ করছে, অ্যাকাডেমিশিয়ানরা কন্টিনিউয়াসলি ডেভেলপ করছে। একজন এক একভাবে রিসার্চ করে এক একটা পার্ট নিয়ে কাজ করছে, এবং যেটা সবচেয়ে ওয়াইডলি অ্যাকসেপ্টেড সেগুলোকে আমরা আপনাদের সামনে লেকচার হিসেবে নিয়ে আসতেছি, বিভিন্ন বইয়ে সেগুলোকে নিয়ে আসতে হইতেছে। যেমন সেটা হচ্ছে হেনরি ফেওল। উনি ম্যানেজমেন্টের 14টা প্রিন্সিপাল প্রপোজ করছে, যেটাকে ফেওলস প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট নামে বা ফেওলস 14 প্রিন্সিপাল নামে সবাই চেনে, এক নামে চেনে। সো সেই প্রিন্সিপালগুলো কি? নাম্বার 1 হচ্ছে ডিভিশন অফ ওয়ার্ক। আমাদের ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ কাজ কি, গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল কি? কাজ ডিভাইড করা। মানে ম্যানেজার যে, উনার দায়িত্ব যেহেতু সবচেয়ে বেশি, তার মানে কি উনি সব কাজ করে বা সব কাজ নিজে করে? সব কাজ নিজে করা ম্যানেজারের কাজ না। এমনকি সে একজন অপারেটরকে বা একজন অফিসারকে বা একজন হেল্পারকে কি দিয়ে কি সব কাজ করায়? না। প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদাভাবে কাজ ডিফাইন করে দেওয়া, ডিভাইড করে দেওয়া, ঠিক আছে? এটা জাস্ট একদম প্রাইমারি লেভেলে করলাম। এরপরে ডিভিশন অফ ওয়ার্কের অনেক ধরনের ব্যাপার আছে, স্মল স্কেল, লার্জ স্কেল, এগুলোর আস্তে আস্তে আসবে। দেন অথরিটি, ঠিক আছে? মানে আপনি একটা অপারেটরে বললেন যে ঠিক আছে তুই মেশিন চালা, ঠিক আছে? এখন আপনি তাকে মেশিন চালানোর ক্ষেত্রে যখন তাকে একটা জন্য দিয়েছেন, তাকে সেই মেশিনের চালানোর জন্য সে যা প্রবলেম ফেস করে কন্টিনিউয়াসলি সেটা চেক করা, কোনো রকম সমস্যা হইলে অন্যদেরকে ডাকা, করা, এই অথরিটিটা তাকে দিতে হবে না? ব্যাপারটা যদি এরকম হয় যে তুই মেশিন শুধু
চালাবি, অন্য কোনো কিছুতেই করতে পারবি না। প্রত্যেকবার যদি ও আইসে মেশিন স্টপ করে করে ওনাকে ডাকতে হয় যে স্যার দেখেন তো একটু সমস্যা, দেখেন তো এটাও সমস্যা হইতেছে, তাহলে আর কাজ আগাবে, কাজ করা যাবে? এইভাবে তো কখনো হয় না। সো মিনিমাম অথরিটি দিতে হবে প্রত্যেকটা লেভেলেই, প্রত্যেকটা জায়গায়। ডিসিপ্লিন তো থাকতে হবে, প্রত্যেকটা জায়গায় ডিসিপ্লিন ইনশিওর করতে হবে। দেন ইউনিটি অফ কমান্ড, ঠিক আছে? এইটা দুইটা পার্সপেক্টিভ আছে, সেটা হচ্ছে যে ইচ এমপ্লয়ি শুড রিসিভ অর্ডার্স ফ্রম ওয়ান সুপেরিয়র, ঠিক আছে? মানে এইটাকে আপনি হায়ারার্চি অফ কমান্ডও বলতে পারেন, ঠিক আছে? ব্যাপারটা যদি এরকম হয় যে আমার ম্যানেজার সে অর্ডার করতেছে একরকম, সিনিয়র ম্যানেজার অর্ডার করতেছে আরেক রকম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অর্ডার করতেছে আরেক রকম, তিনজন যদি 3 রকমের অর্ডার করে তাহলে অবস্থাটা কী হবে? এই রুমে ক্লাস আপনাদের? আচ্ছা, এই রুমটা কি খালি আছে? দেখেন তো। এই রুমটা তো খালি থাকার কথা। একটু ফারুক স্যার দেখেন তো, ফারুক স্যার আছে কিনা, যে এই রুমটা খালি করে ওনাদেরকে বসার ব্যবস্থা করে দিতে বলুন। এখান থেকে তো চেয়ারও নিয়ে গেছে, পরে আবার চেয়ার নিয়ে। তাহলে এটা হচ্ছে ইউনিটি অফ কমান্ড। মানে এই ইউনিটি মানে কি, কিন্তু মানে কমান্ডের মধ্যে যাতে সামঞ্জস্যপূর্ণ হয়, কমান্ডটা যাতে সামঞ্জস্যপূর্ণ থাকে, মানে অর্ডার যেটা হইতেছে অর্ডার যাতে একরকম থাকে, এক একজনের পক্ষ থেকে অর্ডার যাতে এক এক রকম না যায়। এবার সেটা একজন সিনিয়র অপারেটরের জন্য হোক, একজন এক্সিকিউটিভের জন্য হোক, বা যেটাই হোক না কেন, এরকম যাতে ডিফারেন্ট অর্ডারিং সেখানে না হয়। মানে এই ইউনিটি মানে একতাও না, আবার এটাকে ইউনিট হিসেবেও চিন্তা করা যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন থাকা, সিঙ্ক্রোনাইজেশন অফ অর্ডার্স। দেন সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু ওয়ান জেনারেল ইন্টারেস্ট, ভেরি ইম্পর্টেন্ট। কি বলা হচ্ছে যে সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু ওয়ান জেনারেল ইন্টারেস্ট, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফ্যাক্টরির হেল্পার থেকে শুরু করে এমনকি ক্লিনার থেকে শুরু করে প্রত্যেকে জানতে হবে না যে এটা আসলে কিসের ফ্যাক্টরি, এইখানে আমরা কি করি, আমাদের দিন শেষে আমাদের চাকরি, আমাদের স্যালারি, আমাদের সব কিছু কিসের উপর ডিপেন্ড করে। আমরা প্রোডাকশন যদি ভালো মতো দিই, মেশিন যদি ভালো মতো চলে, আমাদের আউটপুট যদি ভালো হয়, ওয়েস্টেজ যদি কম হয়, তাহলে ফ্যাক্টরির প্রফিট বেশি হবে। ফ্যাক্টরির প্রফিট বেশি হলে আমার স্যালারিটা নিয়মিত হবে, স্যালারি নিয়মিত হলে আমি খায়া পরে বেঁচে থাকতে পারবো। আর যদি ব্যাপারটা এরকম হয় যে আমরা কেউ জানি না যে আমরা আসলে কিসের জন্য করি, যখন যা করতে বলে তাই করি, আমাদের শেষ পর্যন্ত আমাদের কোনো অবজেক্টিভ নাই, কোনো মিশন নাই, কোনো ভিশন নাই, আমাদের কনসেপ্ট ক্লিয়ার না, জাস্ট যখন যা বলে আমরা তাই করি, এরকম যদি হয়, মানে আপনি একটা জিনিস, একটা কাজ, সেটা বুঝে করা আর না বুঝে করার মধ্যে পার্থক্য আছে না নাই? বুঝে পড়া আর না বুঝে পড়ার মধ্যে পার্থক্য আছে না নাই? আকাশ পাতাল পার্থক্য, আকাশ পাতাল। আপনাদেরকে এত কষ্ট করে ক্লাসে আসতে বলি এমনি এমনি? সো রিমিউনারেশন কি মানে কি? রিমিউনারেশন মানে কি? আহা, টাকা, বেতন, প্রতিদান। না, সবসময় যে টাকাই হবে তা না। আপনারে শেয়ার হোল্ডার বানাই দিল, আপনারে পার্টনার বানাই দিল, আপনারে জিএম বানাই দিল, এমডি বানাই দিল, বোর্ড অফ ডিরেক্টরে নিয়ে গেল, দ্যাটস এ লং ইস্যু, মানে ওইটা অনেক পরের ব্যাপার। এখানে দেখাইতেছে, এখানে দেখাইতেছে না, কেমনে ডিলিট করবো? এটা তো ওদিকে চলে গেল আবার। মানে এখানে শো করতেছে না, এখানে শো করলে তো আমি ইজিলি ক্লোজ করতে পারি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ক্লাসরুমে? জি স্যার, 4:30টার সময় এই রুমে ক্লাস? এই রুমে কে ক্লাস করে? ফারুক স্যার ক্লাস করাচ্ছে।
তো আমারে উনি রিকোয়েস্ট করে এখানে পাঠাইলো যে স্যার এই রুমে ক্লাস এই ফারুক স্যার শেষ না ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে থাকুক আমরা জাস্ট এই স্লাইড এই স্লাইডটা শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে যে রিউমারেশন নিয়ে কথা বলতেছিলাম যে প্রতিদান দেন সেন্ট্রালাইজেশন ঠিক আছে মানে দিন শেষে আপনার প্রোডাকশন বলেন আপনার আউটপুট বলেন আপনার কোয়ালিটি বলেন চেক আপ বলেন শেষ পর্যন্ত প্রোডাকশনের প্যাকিং বলেন সব কি মানে এক একটা এক একভাবে এক এক জায়গা থেকে হবে না এক জায়গা থেকে হবে সব এক জায়গা থেকে হবে না ফাইনাল প্যাকেজিং বলেন ওয়াশিং বলেন ইয়া বলেন যেটাই বলেন না কেন তো এই ব্যাপারটা থাকা স্কেলার চেইন দ্যাট ইজ সাবঅর্ডিনেট শুড অবজার্ভ দ্য ফর্মাল চেইন অফ কমান্ড আনলেস এক্সপ্রেসলি অথরাইজড বাই দেয়ার রেসপেক্টিভ সুপিরিয়র্স টু কমিউনিকেট উইথ ইচ আদার ঠিক আছে মানে যেটা আমরা বললাম যে ফর্মাল চেইন অফ কমান্ডটা মেনটেন করা ঠিক আছে মানে আপনি কার কথা শুনবেন আপনি কি আপনার জুনিয়রের কথা শুনবেন না সিনিয়রের কথা শুনবেন আপনি আপনার ম্যানেজারের কথা শুনবেন নাকি হেল্পারের কথা শুনবেন বুঝছেন না প্রত্যেকের তো তার সিনিয়রের কথাটা শুনতে হবে ঠিক একই রকমভাবে হেল্পারকে অপারেটরের কথা শুনতে হবে অপারেটরকে সিনিয়র অপারেটরের কথা শুনতে হবে সিনিয়র অপারেটর ফ্লোর ইনচার্জের কথা শুনতে হবে লাইক দিস এই যে স্কেলার চেইন সেই চেইনটা মেনটেন করতে হবে অর্ডার মানে হচ্ছে যে প্রপার যেই জিনিসটা যেখানে যেই অর্ডারে থাকার কথা যে অর্ডারে রাখার কথা সেটা যাতে সেই অর্ডারে থাকে সেই অর্ডারে রাখে বুঝছেন না এখন নিটিং মেশিনের নিডল এইটা কোথায় থাকার কথা মেইনটেনেন্স টিমের কাছে টেকনিক্যাল টিমের কাছে থাকার কথা টেকনিক্যাল রুমে থাকার কথা এখন ওইটা এসে যদি অন্য যে কোনো জায়গায় থাকে তাহলে অবস্থাটা কী দাঁড়াবে বুঝছেন না ইস্যুটা সো এই হচ্ছে কাহিনীটা আর কি দেন আসেন ইকুইটি যে ফেয়ারনেস দ্যাট রেজাল্টস ফ্রম এ কম্বিনেশন অফ কাইন্ডলিনেস অ্যান্ড জাস্টিস উইল লিড টু ডেভোটেড অ্যান্ড লয়াল সার্ভিস ঠিক আছে ইকুইটিটাকে আমরা মানে যেটা বলি আসলে যে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে বা মার্কেটিংয়ের ক্ষেত্রে ইকুইটিটা খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট সেটা হচ্ছে যে মানুষের মনে একটা জিনিসের ব্যাপারে তার ইমেজটা ক্রিয়েট হয় ঠিক আছে আপনার একটা জিনিসের ব্যাপারে পজিটিভ অনুভূতিটা কতটুকু ক্রিয়েট হচ্ছে ধরেন যেই জায়গায় চাকরি করে আপনারা যারা প্রত্যেকে যারা জবে আছেন অর্গানাইজেশনের ভালো মন্দের ব্যাপারে আপনার চেয়ে ভালো কেউ জানে যে যত বেশি দিন ধরে আসেন তত ভালো জানেন ঠিক আছে আপনার অর্গানাইজেশনের ভালো দিক কী কী সেটাও আপনি জানেন খারাপ দিক কী কী সেটাও আপনি জানেন এবং শেষ পর্যন্ত যদি দেখা যায় যে ভালো দিক বেশি থাকে তাহলে তারপরেও আপনি জানেন যে ঠিক আছে তারপরেও খারাপ তো থাকবেই কিছু কম বেশি থাকে তারপরে এইখানে আসি বা যতদিন আরও ভালো জায়গায় না যেতে পারতেছি ততদিন আসি আর যদি ব্যাপারটা এরকম হয় যে মানে কোনো রকমে শুধু সারাক্ষণই অস্থির হয়ে আসি যে কবে তাড়াতাড়ি ছুটকারা পাবো এখান থেকে বের হয়ে যেতে পারবো কারণ খারাপের সংখ্যাই বেশি এরকম আর যদি ব্যাপারটা এরকম হয় যে না আপনি নিজেই একেবারে একটা গ্রিন ইন্ডাস্ট্রিতে আসেন এবং এইখানে এত ভালো সুযোগ সুবিধা এত ভালো বেনিফিট যে বাংলাদেশের খুব কম ফ্যাক্টরিতেই এত ভালো সুযোগ সুবিধা আছে বা এত ভালো বেনিফিটের ব্যাপার আছে বা এতটুকু রেসপেক্টের ব্যাপার আছে বা আমাদেরকে যত সুন্দরভাবে ট্রিট করে এত সুন্দরভাবে খুব কম ইন্ডাস্ট্রিতে ট্রিট করা হয় এরকম যদি থাকে তাহলে আপনি কি যখন তখন যে মানে নিজে মুভ করা তো পরের কথা ইভেন কেউ মুভ করতে চাইলেও আপনি বলবেন তোর মাথা খারাপ হয়েছে যে তুই এই ফ্যাক্টরি ছেড়ে যাবি কোথায় অন্য জায়গায় সো এই যে ব্যাপারটা এইটা হচ্ছে ইকুইটি এটা হচ্ছে পজিটিভ ইমপ্রেশন দেন স্টেবিলিটি অ্যান্ড টেনিউর অফ পার্সোনাল ওই যে এইটার সাথে স্টেবিলিটি সম্পর্ক একটা পার্সন কত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করবে তার টার্ন ওভার রেট কম হবে না বেশি হবে ইন্ডাস্ট্রি কী চায় টার্ন ওভার রেট বেশি হোক না কম হোক এটা কিন্তু টার্ন ওভার বলতে আমরা ফিনান্সিয়াল টার্ন ওভারের কথা বলতেছি না আমরা ওয়ার্কার টার্ন ওভারের কথা বলতেছি আমরা সবসময় চাই টার্ন ওভার কম হোক কারণ যত বেশি ওয়ার্কার চলে যাবে তত ইন্ডাস্ট্রির কি সুবিধা না প্রত্যেকবার নতুন নিতে হবে নতুনদেরকে ট্রেন আপ করতে হবে তো আমি ট্রেন আপ করে করতে থাকবো ওদেরকে এক্সপার্ট করতে থাকবো আর ওরা ট্রেন আপ হয়ে ট্রেন্ড